এটা তামা এবং এটা রূপা। জিকির করতেন আর থাকতেন। হ্যাঁ। আর এই অবস্থা হতো। আমাদের রাজার আমলের অনেক জিনিস ছিল। 71-এ যেহেতু ওই যে বাড়ি খালি রেখে সবাই চলে গিয়েছিল আর তখন লুটপাট হয়ে গেছে। তো হযরত কাসিম শাহ তিনি ওই যে সিরাজউদ্দৌলা এবং এই যে ফতেহ খাঁ ওনাদের কিন্তু উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন। আমি এখন আছি তৎকালীন জৈন্তা রাজ্যের মুকামবাড়িতে। এই মুকামবাড়ির ইতিহাসটা কি সেইটাই এখন আপনাদেরকে জানাবো। একটা রাজকীয় মুকাম এবং এই যে ফটকটা এটা রাজাদের বানানো। পুরো বৃহত্তর সিলেটে এই ধরনের রাজকীয় মুকাম খুব কমই আছে। এই মুকামটা আমার ধারণা এটা যে রাজা বড় গোসাই যিনি দীর্ঘদিন জুনতিয়ার ক্ষমতায় ছিলেন তার আমলেও হতে পারে অথবা তার আগেও হতে পারে। সেই রাজা বড় গোসাইয়ের আমলে কিংবা তার আগের আমলে এই মুকাম নির্মাণ করা হয়েছিল। তো আমার একটা সন্দেহ আছে যে সিলেটে যখন আপনার মোগলরা যখন সিলেট দখল করে নিল পাঠান সর্দারদের হাত থেকে, তখন অনেক পাঠান সর্দার জৈন্তিয়ায় আশ্রয় নিয়েছিলেন এবং তাদের যে বংশধররা এখনও কিন্তু জৈন্তিয়ায় বসবাস করেন। তো এটা হতে পারে, এটা হচ্ছে একটা খুবই দুর্বল একটা অনুমান যে এটা কোনো পাঠান সর্দারের মুকাম হতেও পারে অথবা কোনো বড় পীর-আউলিয়ার মুকাম হতে পারে। জৈন্তিয়ার যারা পীর-আউলিয়া বা সকল ধর্মের যারা গুরু ছিলেন বা সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে কিন্তু রাজারা বেশ সম্মান করতেন, সকল ধর্মেরই। তো ইসলাম ধর্মেরও যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, পীর-আউলিয়া দরবেশ যারা ছিলেন, তাদেরকে কিন্তু রাজারা খুবই খাতির করতেন বা সম্মান করতেন এবং তাদের কিন্তু সমাধি রাজারা সাধারণত বানিয়ে দিতেন। আপনাদের এই বাড়িটাকে মুকামবাড়ি কেন বলা হচ্ছে? আচ্ছা, যেহেতু এই মুকামের কারণে এটা মুকাম বাড়ি। আচ্ছা। আমাদের তো সম্পর্ক মূলত রাজা বড় গোসাই থেকে আমাদের সম্পর্ক এটা শুরু। আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীকালে লাস্ট যারা ছিলেন একটু পর্যন্ত আমাদের সম্পর্ক এবং এখনও আছে, যারা রাজার বংশধর যারা এদের সাথে আমাদের এখনও আসা যাওয়া আছে, সম্পর্ক আছে যারা আসছে। এই রাজার বংশধররা কি এখনো এখানে আছেন? এখানে কেউ নাই এখন। লাস্ট যিনি রাজা ছিলেন সে রাজা না, উনি পেনশনধারীও ছিলেন না, জাস্ট নামে মাত্র। ছত্রসিংহ নিপো ওনার একমাত্র মেয়ে ছিলেন রাজকুমারী ইরা দেবী। ওনার ছেলেমেয়েরা এখনো শিলংয়ে আছেন। এই মুকামবাড়ির এখানে হচ্ছে একটা মুকাম। হ্যাঁ, হ্যাঁ। এই মুকামটা কার, যেটা আসিফ ভাই বলেন এখনো নিশ্চিত না যেটা আসলে কার মুকাম? এটা আসলে কোনো খবর আমাদের কাছে নেই। জাস্ট আমরা পূর্বপুরুষ জেনে আসছি একটা মুকাম ছিল, কেউ জানে না। মানে এটাকে আপনারা চেষ্টাও করে নিয়ে জানান? না না না, আপনাদের পূর্বপুরুষ কারো হতে পারে? পূর্বপুরুষ কারোই জানা ছিল না কে ছিল। এইটা থাকার কারণে মুসলমানের একটা মানে কবর ছিল। এই হিসেবে আমাদের যখন কাসিম শাহ যখন আসেন বললো যে আপনারা এখানে থাকেন, যেহেতু একটা মুসলমানের কবর এখানে আছে। একটু পর্যন্ত তথ্য আমাদের আছে, এরপরে আর জানি না। হযরত কাসিম শাহ হচ্ছেন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি হচ্ছেন আপনার বাংলা বিহার উড়িষ্যায় যেন বাবা আলীবর্দী খাঁ। বাবা আলীবর্দী খাঁর রাজধানী ছিল আপনি জানেন যে মুর্শিদাবাদ। তো এটা হচ্ছে আপনার এই যে বাংলা বা বাংলা বিহার উড়িষ্যা। তো বাংলা বিহার উড়িষ্যার যে নবাব পরিবার, নবাব আলীবর্দী খাঁর যে পরিবার, তার পরিবারের উস্তাদ এই যে ধর্ম শিক্ষা এবং যে ফতোয়া বা এইসব যে কাজ, মানে যে গ্র্যান্ড মুফতি একটা ছিল যে আগের রাজাদের আমলে আপনার এই যে একজন গ্র্যান্ড মুফতি বা এরকম থাকতেন। তো হযরত কাসিম শাহ ছিলেন ওই রকম। তিনি এই যে ধর্মীয় বিষয়ে যে মতামত দেওয়া এগুলো এবং এই যে রাজ পরিবারের যে শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া, এই কাজটা উনি করতেন। অর্থাৎ রাজ পরিবারের তিনি উস্তাদ ছিলেন। তার মূল বাড়ি হচ্ছে তুরস্কে তিনি যখন খুব ভালো একজন তিনি আলেম ছিলেন এবং তার ওই যে পাণ্ডিত্যের কথা যখন আলীবর্দী খাঁ কোনোভাবে জেনেছিলেন, তখন আলীবর্দী খাঁ তাকে আমন্ত্রণ করেছিলেন যে আপনি তুরস্ক থেকে আপনি মুর্শিদাবাদ চলে আসেন। তখন হযরত কাসিম শাহ তিনি মুর্শিদাবাদে চলে এসেছিলেন। ওই সময় পর্যন্ত আপনার হযরত কাসিম শাহ সেই যে রাজ পরিবারে যে ওনার যে ধর্মীয় শিক্ষকের যে দায়িত্ব বা এই যে ধর্মীয় বিষয়ে যে মতামত, এই কাজগুলো উনি করতেন। আলীবর্দী খাঁ যখন মারা গেলেন, সিরাজউদ্দৌলা আপনার নবাব হওয়ার পরে তিনি কিন্তু খুবই কম সময় কিন্তু ছিলেন, মানে এটা 1-1.5 বছর বা 1.5 বছরের মতো ছিলেন। এবং ব্রিটিশরা কি করলো, পলাশির যুদ্ধে আপনার এই যে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে নিয়ে নিল। তখন আসলে যে যারা অভিজাত মুসলমান ছিলেন আপনার ঢাকা এবং মুর্শিদাবাদ দুই জায়গায় যারা ছিলেন, তো তাদের তো সব কিছু লস্ট হয়ে গেল। তখন তারা 1765 সালে আপনার এই যে ঢাকা থেকে এবং মুর্শিদাবাদ থেকে অনেকে তারা হচ্ছে যে আপনার এই জৈন্তায় চলে এসেছিলেন, কারণ তখন এটা ছিল স্বাধীন রাজ্য এবং এখানে গেলে একটা আশ্রয় পাওয়া যাবে, এটা একটা বিষয় ছিল। আরেকটা বড় কারণ হচ্ছে যে জৈন্তার যে রাজা ছিলেন বড় গোসাই, সেই বড় গোসাইয়ের আত্মীয় ছিলেন ঢাকার নবাব নওয়াজিশ মোহাম্মদ ছিলেন এই যে তার বোনের স্বামী, রাজা বড় গোসাইয়ের বোনের স্বামী। তার বোনের নাম ছিল ভৈরবী কুড়ির স্বামী ছিলেন আপনার এই যে ঢাকার নবাব। তো এই যে আত্মীয় ছিলেন, এই কারণে মুসলমানরা অনেকে মনে করেছেন যে আমরা জৈন্তায় গেলে সেখানে একটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা আমরা পাবো। তো এই আশা নিয়ে তারা অনেকে কিন্তু চলে এসেছিলেন। তো এইরকম কি রাসূলের ফ্যামিলিও আসছেন না? হ্যাঁ, এই যে হযরত কাসিম শাহ তিনি ওই যে সিরাজউদ্দৌলা এবং এই যে ফতেহ খাঁ ওনাদের কিন্তু উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন এবং ফতেহ খাঁর সরাসরি পীর এবং উস্তাদ ছিলেন। তিনিও তাদের সাথে এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন, সুনা খাঁ, আরও অনেকে নাম জানা যায়। তো আসার পরে হযরত কাসিম শাহ যেহেতু ছিলেন ওই যে বাংলার রাজ পরিবারের মানে উস্তাদ বা তিনি ধর্মীয় বিষয়ে মতামত দিতেন, তো এই কারণে জৈন্তা রাজাও তাকে কিন্তু মানে অত্যন্ত সম্মান দিয়েছিলেন। এই যে আপনাদের বাড়িটা, এটাও তো নিশ্চয়ই অনেক পুরনো। মানে না, এটা আসলে রাজার আমলের না, এটা আমার দাদার নিজের বানানো, 1925 সালে বানানো।
তাও তো প্রায় 101 বছর। হ্যাঁ 101 বছর হয়ে গেছে। এটা একটা রহস্যময় জিনিস। এটার ইয়েটা হচ্ছে কি বলে, এটার কাঠের ইয়ে ছিল, এটা লাগানো ছিল। হ্যাঁ, তো যে পীর সাহেবরা যখন চলাফেরা করতেন যখন, তখন ওই যেহেতু তখন তো জন্তু জানোয়ার ছিল, জঙ্গলি পরিবেশ ছিল, তো আচ্ছা, মানে এটা শব্দ হ্যাঁ হ্যাঁ হতো, হ্যাঁ, হাঁটার এটা শব্দ। এটা শব্দ করে করে হাঁটতেন, আচ্ছা, আচ্ছা। বা জিকির করে করে হাঁটতেন, জোরে জোরে জিকির করতেন এটা। আর ওই যে সুফিদের একটা বিশেষ কিছু ছিল, অনেক আইন ছিল আর কি, যারা সুফি সাধনা করে একদম মানে কি বলে এটাকে উচ্চ আসনে চলে আসতেন, তো চলে আসছেন কিনা পরীক্ষার জন্য নাকি এটা দিয়ে নাকি মাথায় বাড়ি দেওয়া হইতো। আচ্ছা, মাথায় বাড়ি দিলে, এটা আমার শোনা কথা আর কি, বাড়ি দেওয়ার পরে যদি উনি ব্যথা পেতেন তাহলে হয় নাই, আর যদি ব্যথা না পেতেন তাহলে ওকে তুমি কামিয়াব হয়ে গেছো। বাহ। এটা নাকি ছিল জানি না, একটু আমি শুনে আসতেছি। এটা হচ্ছে কি ওই যে রাজাদের যেটা পার্সোনাল ওয়েপেন থাকে না সাথে সব সময়, কুকরি, নেপাল, হ্যাঁ নেপালিরা কুকরি বলে এটাকে, পার্সোনাল থাকতো আর কি কোপের মধ্যে। সপ্তর্ষি নিপের পূর্বপুরুষে কারো ছিল আর কি। আমার দাদার বাবা যখন মারা যান তখন আমার দাদার বয়স 5 কি 6 বছর। তো সপ্তসিংহ নিপো উনি ওনাকে প্রতিপালন করছেন কিন্তু ছোটবেলা থেকে। আমার দাদা একাই ছিলেন ওনার বংশের মধ্যে, তো খুব আদর করতেন। তো আদরের সুবাদে আর কি লাস্টে যখন খুশি হয়ে গেলেন, যখন বললেন যে তুমি মেম্বার হয়ে গেছো, প্লাস একটা অর্জন হয়েছে চিফের, সাথে সাথে এটা খুলে বলছে এইটা আজ থেকে তোমার। এই কুকরিটা তোমার? হ্যাঁ তোমার। এটা তামা এবং এটা রূপা। এটা এক সময় হয়তো একটা এই যে খোপের একটা সম্ভবত একটা কোনো ইয়ে ছিল, উপরে যে রাবারের কাভারটা ছিল এটা নাকি স্বর্ণের কারুকাজ করা ছিল, যেটা আমার চাচা বলছিলেন আর কি, জানি না। এই 71-এ এটা চুরি হয়ে গেছে। আমার কাছে একটা তলোয়ার ছিল, জানি না এটা ভেঙে গেছে, হাতির দাঁতের হাতলের, হ্যাঁ একটা তলোয়ার ছিল, ওইটা রাজার আমলের ছিল। আমাদের এখানে অলমোস্ট সবার কাছে হাতি ছিল, তো যার কারণে আমার হাতি তো দাঁতের অনেক জিনিসপত্র পাওয়া যেত, কিন্তু আমাদের বাড়িতেও ছিল অনেকগুলা। আমাদের এখানে একটা তো পান খাওয়ানো একটা মানে কি বলো, এটা পর্যায় আইনের মতো বিষয়, মানে জৈন্তায়। জৈন্তায়। যেমন আপনি আসছেন, ফার্স্ট আপনাকে আপ্যায়ন হবে প্রথমে পান দিয়ে। এটা কি আপনাদের এই রাজার আমল থেকে নাকি? না রাজার আমল না, অন্তত এরও হাজার হাজার বছর আগে থেকে। তারপর যখন নাস্তা টাস্তা বা খাওয়া দাওয়া করবেন আরেকবার দেওয়া হবে পান। যখন আপনার বিদায়ের সময় আসবে তখন আরেকবার পান। পান মানে তো এটা যদি আপনি যান মেজবান, যিনি আপনাকে মানে আপ্যায়ন করতেছেন, ওনার ইয়ে হলো যে আপনাকে বিদায় দেওয়ার সময় এসে গেছে, তো এটা অলিখিত হইলো, আপনাকে পান দেওয়ার অর্থ হলো গিয়ে আপনার সময় এসে গেছে, চলে যান আপনি। এটা 3বার পান দেওয়া হইতো। আমি ছোটো থাকতে দেখছি ড্রেস ট্রেস এইগুলা, এই পাগড়ির মতো ইয়ে, এই জুব্বা, এগুলা তখন রাজারা পড়তো, ওগুলা 2 সেট সবসময় আনতেন, 1 সেট দিতেন আমার দাদাকে, 1 সেট নিজে পরিধান উনি নিজের জন্য। এবং এরকম ছিল যে ওনার যেগুলো অ্যাসেট ছিল, মানে জায়গা জমি ছিল, উন্মুক্ত ছিল, যে সিকান্দার তোমার কোনটা দরকার নিয়ে যাও, এভাবে আর কি, কোনটা দরকার নিয়ে যাও। তার মানে এগুলো যা কিছু এসেট সবই জৈন্তা রাজা থেকে আপনারা প্রাপ্ত? রাজা থেকে প্রাপ্ত। মুঘলদের ভাষায় বলি জায়গির, আর এখানে বলা হয়তো চেরাগি মহল। আমাদের 5টা মৌজা বা কয়েকটা গ্রাম সহ আর কি, 5টা মৌজা আমাদের জায়গির দেওয়া ছিল। ওই ওখানকার থেকে, যেহেতু পীর সাহেবরা তো কোনো রুজি রোজগার করতেন না, আল্লাহ বিল্লাহ করতেন, ধর্ম শিক্ষা দিতেন, তাদের কাজের কোনো সুযোগ ছিল না। তাদের তো দুনিয়ার চিন্তাই ছিল হ্যাঁ না। ছিল না। তো ওনাদের ভরণ পোষণের জন্য ছিল আর কি, যে কেউ ধান দিতেন, কেউ তরি তরকারি যোগাইতেন, কেউ বাসাবাড়ি মেরামত করে দিতেন, বাসাবাড়ির কাজ করতেন। এই গ্রামদের মানুষ প্রত্যেকের জন্য একটা নির্ধারিত পেশা ছিল আর কি, এগুলো আমাদের জন্য সরবরাহ হইতো প্রত্যেকটা বিষয় আর কি। এটা আমার দাদা যখন ছোট ছিলেন, প্রায় 10-11 বছর পর্যন্ত ওই সেবাটা হয়েছে। আর আমার দাদার বাবা মারা যাওয়ার সময় উনি এগুলো উন্মুক্ত করে পাবলিকে দিয়ে চলে গেছেন, এগুলো আমাদের দরকার নাই, আর তুমি কষ্ট করে বড় হও। রাজার পরে যে মুসলমান আমাদের এখানে ইসলাম প্রচারে আসছিলেন, ওই ফার্স্ট আমাদের বাড়ি নিসপাট মুকাম বাড়ি, উনার ওই পীর কাশেম শাহ, উনার পরে পীর লালাই শাহ, দামো শাহ, কাদির বক্স, এরপরে সিকন্দর আলী খন্দকার, এরপরে ওই আমাদের জেনারেশন আর কি। পরিবার আপনাদের মুসলিম হলো, তখন জৈন্তার রাজা যিনি ছিলেন তিনি আপনাদের পরিবারকে মানে খুব বেশি সম্মান করতেন। যিনি হ্যাঁ, যে কাসিম উনি শাহ যে যিনি। আমাদের না, উনি যে কোনো মানে যারাই আসতেন জৈন্তাপুরে সবাইকে সম্মান শ্রদ্ধা করতেন। আরও কয়েকটা ফ্যামিলি আছেন যাদের উনি ভরণ পোষণ দিয়েছেন জৈন্তা রাজা তখন। এই রাস্তাটা কিন্তু আপনার জৈন্তা রাজ্যের তখনকার রাজকীয় রাস্তা এইটা। আচ্ছা আচ্ছা। এবং আমাদের বাড়ির প্রত্যেকের দরজার প্রবেশদ্বার ছিল এইদিকে। তো এখন আর আপনাদের এই পুরনো প্রবেশদ্বার আর ব্যবহার করেন না? না, এটার করি না, এখানে সাপ টাপ থাকে, অনেক সাপ পাইছে। পুরনো বাড়িতে সাপ তো আমি শুনছি যেটা নাকি বাড়ির রাখাল হয়। রাখালটা এখানে আছে এখনো। আসলেই আছে নাকি? হ্যাঁ সত্যি সত্যি বললাম আছে, আপনি দেখা পাবেন না, ভয়ঙ্কর সাপ। মজার গল্প বলতেছি। আচ্ছা, জি, এটা তো আমরা সাধারণত যে গরমের সময় ওই যে ফ্লোরিং করি আমরা শুই, তো হঠাৎ শুনি একটা খুব দুপুরবেলা 2টা-2:30টার দিকে একটা শব্দ, চিল্লাচিল্লি, মেরে ফেললো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। সবাই আমরা বেরোয় আসছি, এখন দেখা যায় এখানে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছে একজন লোক
ডাল ধরে বসে আছে এরকম, হাতে একটা কাঁঠাল আর একটা সাপ পেঁচা আছে। ফুল ফুল কভার করে রাখছে ওনাকে। আচ্ছা আচ্ছা, মানে সে কাঁঠাল চুরি করতে আসছিল কারণ আর কি। আপনাদের এখানেই হ্যাঁ, এই- আপনাদের এই- বাড়ির রাখাল আছে যেটা সাপ। হ্যাঁ এখানে নিশ্চয়ই আছে, আমি একদিন দেখছি আচ্ছা আচ্ছা এই সাপটা খেয়াল আছে আবসা আবসা, এই লোকটাকে আর কি পেঁচা রাখছিল। আচ্ছা আচ্ছা। তো কাঁঠালটা ছেড়ে দেওয়ার পরে এই সাপটা ছেড়ে দিছে ওনাকে, ও, এবং কোনো ক্ষতি করে নাই। এটা অ্যাকচুয়ালি ছিল জয়ন্তা রাজাদের মন্দির প্লাস ট্রেজারি। হ্যাঁ, ওনাদের সম্পদগুলো এখানেই রক্ষিত থাকতো, যেহেতু বিপদ আপদে এই সম্পদটা নিয়ে যাতে এখান থেকে চলে যেতে পারেন। তো এই ইয়েটা ছিল, এই সুড়ঙ্গ পথটা ছিল এই দিকে হয়ে এই 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 পথ দিয়ে একদম এখানে নদী ঘাট আছে, ঘাট পর্যন্ত এটা ইয়ে ছিল আর কি। এটার নিচে আর কি খনন করলে আমার ধারণা এখনো এটা যে চুন সুরকির কোনো অস্তিত্ব পাওয়া যাবে, নিশ্চিত পাওয়া যাবে।